মতিউর ফয়সাল কাণ্ডে আলোচনায় রাজস্ব বোর্ড, লাকির মন্তব্যে তীব্র সমালোচনা, শাস্তি না হলে দুর্নীতি বাড়বেই বলছে টিআইবি। উচ্ছেদের পর মোহাম্মদপুরে ফের খাল দখলের চেষ্টা, সাদিক এগ্রো ইউ11 আজও ওই এলাকায় অভিযান চালাবে ডিএনসিসি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে বিএনপির সমাবেশ, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। গ্যাস সংকট, মশার উপদ্রবে অতিষ্ঠ উত্তরের ৯ নম্বর ওয়ার্ডবাসী, দখল করা খালে ময়লা জমে বন্ধ পানি প্রবাহ, সামান্য বৃষ্টিতে বড় জলাবদ্ধতা। এবং টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা, ব্যর্থ মিশন শেষে দেশের টাইগাররা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। সাগর চুরি করে অঢেল সম্পদ গড়ার অভিযোগের পরও ধরা ছোঁয়ার বাইরে মতিউর। তিনি গ্রেফতার হলে ফেঁসে যাওয়ার আশঙ্কায় তাকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে অনেক প্রভাবশালী। মতিউরের মতো আরেক কর্মকর্তা এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালেরও বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার সম্পদের পাশাপাশি বেরিয়ে আসছে তার স্ত্রী ও শ্বশুর শাশুড়ির নামেও অঢেল সম্পদ গড়ার তথ্য। টিআইবি বলছে চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার না হলে দুর্নীতি বাড়বেই। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সম্প্রতি 15 লাখ টাকায় ছেলের ছাগল কেনা নিয়ে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে একের পর এক সাগর চুরির তথ্য বেরিয়ে আসছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি। এত আলোচনার মাঝেও কেন ধরাছোঁয়ার বাহিরে মতিউর, তা নিয়ে জনমনে চলছে নানা আলোচনা সমালোচনা। মতিউরের মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, স্বর্ণ চোরাচালান করেছেন, তারা এখন মতিউরকে রক্ষা করতে মরিয়া। অভিযোগ আসছে যারা রক্ষা করতে চান তারা অনেকেই ক্ষমতাধর ব্যবসায়ী। মতিউরকে দিয়ে অনেক সুবিধা ভোগ করা, বিদেশে বিপুল অর্থ পাচার করায় এ তালিকায় রয়েছেন একাধিক ক্ষমতাধর সচিবও। এনবিআরের সাবেক এ কর্মকর্তা দেশে না দেশ ছেড়েছেন, এ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তবে ইমিগ্রেশন সূত্র বলছে মতিউর দেশেই আছেন। তার সরকারি পাসপোর্টের তথ্য বলছে দেশ ছেড়ে পালাতে পারেননি শত শত কোটি টাকা হাতিয়ে নেয়া এ কর্মকর্তা। তাকে শনাক্ত করার জন্য আন্তর্জাতিক রেলপথ, সড়কপথ ও আকাশপথে তার পাসপোর্ট নম্বর সহ অন্যান্য সতর্ক তথ্য পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিবিধি মনিটরিং করছে। তবে এনবিআর যেন মতিউর গড়ার কারখানা। গোয়েন্দা নজরদারিতে একাধিক কর্মকর্তা, তাদের মধ্যে প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসেবে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। পাওয়া গেছে শ্বশুর শাশুড়ির নামে অঢেল সম্পদ গড়ে দেওয়ার তথ্য। দুদকের আবেদনে ফয়সাল ও তার স্বজনদের 87টি ব্যাংক হিসেব ফ্রিজের নির্দেশও দিয়েছেন আদালত। অসাধু কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি কমবে না বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বর্তমানে জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনি কাঠামো এমন সুদৃঢ় আছে যে চাইলে সরকারের যদি সদিচ্ছা থাকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি তৎপর হয় এবং সৎসাহস এবং দৃঢ়তা থাকে, ব্যক্তির পরিচয় এবং অবস্থান দ্বারা প্রভাবিত না হয়ে তারা যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, তাহলে তাদেরকে চিহ্নিত করে ফিরিয়ে আনা, দেশে ফিরিয়ে আনা, আইনের মুখোমুখি করা অবশ্যই সম্ভব। দেশে আইনের শাসনের বড় অভাবও দেখছেন টিআইবির নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আবারও মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখলের চেষ্টায় বিতর্কিত সাদিক এগ্রো এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস। উচ্ছেদের পর বস্তিবাসী সরে যাওয়ায় রাতের আধারে বাঁশ ও দড়ি দিয়ে আরও বেশি জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছে তারা। ভাঙা ফার্মে আবারও ফিরেছে ছাগলও। তবে ক্যামেরার কথা বলেনি সিটি কর্পোরেশন কর্মকর্তা। এম এ আজমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেডাই মামুন। উচ্ছেদ শেষ না হতেই ফের টিনের বেড়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে। বাঁশ আর দড়ি দিয়ে খালের আরও বড় অংশ জুড়ে সীমানা দিয়েছে বেপরোয়া সাদিক এগ্রো। ভাঙা ফার্মেই আবারও ছাগল ঢুকিয়ে নিয়েছেন দখল, যা দেখে হতবাক উচ্ছেদ দলও। আমি তো যা দেখতে আসি যে ওরা আবার দখলের চেষ্টা আছে, দখলের চেষ্টা না হইলে তো ওরা আর ঘেরা দিত না। দেশ টিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া শুরু করে বাঁশ দড়ি। ছাগল সরিয়ে নেওয়ার পাশাপাশি টিনের বেড়া খুলতে ব্যস্ত হয়ে পড়ে 8 থেকে 10 জন শ্রমিক। না, আমরা খুলে নিতে আসি, আমরা আসছি কাজ করার জন্য, বলছে খুলে নেওয়ার জন্য। টিনের বেড়া আমাদের এই যে মিনা বাজারে হেরা কাজ করতে বলছে, জায়গা আছে ওর জন্য। কিছুক্ষণের মধ্যেই সাদিক এগ্রোর এক শ্রমিক তেড়ে এসে বাধা দেয় দেশ টিভি টিমকে।
আর মিথ্যাচার শুরু করে টিনের বেড়া দিয়ে দখল চেষ্টারত ইউল্যাবও। আপনাকে বেড়া দিয়ে সরানোর পারমিশনটা কে দিয়েছে? আপনি দেখেন, ওই যে দেখেন, ওই যে যারা কাজ করতেছে আর একবারে বলছে। তা আপনি কাজ করবেন, আপনি কেন বেড়া দিয়ে আবার মাল দাদাম সব করালেন? বেড়া দিয়ে মাল সরানোর কে পারমিশন দিয়েছে আপনাকে? জায়গায় তো বেড়া দেই নেই, আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছেন যে আমাদের সাথে কথা বলেন, আমরা জায়গা নিয়ে আসেন, আমাদের দলিল আছে, আমাদের পর্চা আছে, আমাদের নাম খারিজ আছে, সব আছে, আমরা ওনাকে নিয়ে আসবো, আমরা ওনাদের সাথে কথা বলবো। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ক্যামেরার সামনে থেকে সরে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এখন আমি মিডিয়ার সাথে কথা বলবো না, আজকে আমরা দেখলাম যে আপনারা তো দখল উচ্ছেদ করলেন। ভয়ে ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও স্থানীয়রা বলছেন উচ্ছেদ আর খনন হলেও আবারও খালটি দখলে নেবে প্রভাবশালীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মোহাম্মদপুরের ৭ মসজিদ এলাকায় সাদিক এগ্রোর দখলকৃত রামচন্দ্রপুর খাল খননে আজ ফের অভিযান পরিচালনা করবে ডিএনসিসি। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে ওই এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে এবং আমাদেরকে বিস্তারিত জানাবেন। সিটি কর্পোরেশনের আজকে কিন্তু তৃতীয় দিনের মতো অভিযান এখানে হবে, সেটি আমাদেরকে গতকালকেই জানানো হয়েছিল। আমরা সকাল থেকেই এখানে এসেছি এবং সকালে আমরা এসে এখানে দেখেছি যে কিন্তু আজকে এখন পর্যন্ত উচ্ছেদ অভিযানের কোনো টিম এখানে এসে পৌঁছায়নি। এই মুহূর্তে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে যারা উচ্ছেদের জন্য এখানে এসেছিলেন বা এই যে জমির যে মালিক এবং এখানে যারা বস্তিবাসী যারা ছিলেন, তারা এখানে অবস্থান করছিলেন, তারাও কিন্তু এখানে একটি জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। এবং এখানে কিন্তু এই যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতেই কিন্তু সাদিক এগ্রোর যে গরুর যে খামার বা গরু এখানে রাখা হতো এবং এই জায়গাটিও কিন্তু আমরা যেদিন প্রথম এসেছিলাম তখন এখানে অনেকগুলো পশু ছিল যেগুলো আসলে উচ্ছেদের সময় সরিয়ে নেওয়া হয়েছে এবং আজকে কিন্তু সম্পূর্ণরূপে এখানে সরিয়ে নেওয়া হয়েছে এখান থেকে। কারণ আমরা যেদিন প্রথম অভিযান দেখেছিলাম সেদিন কিন্তু সাদিক এগ্রো থেকে তাদের কোনো উদ্যোগ ছিল না সরিয়ে নেওয়ার, এবং আজকে কিন্তু বলা চলে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু মোটামুটি সব কিছুই তারা সরিয়ে নিচ্ছেন। আমরা এখানে যে সাদিক এগ্রোর পক্ষ থেকে একজন আসলে এই যে জমির কাগজপত্র নিয়ে এসেছেন, আমরা যদি তার সাথে একটু কথা বলি যে আজকে আসলে সিটি কর্পোরেশন থেকে যারা আসবেন তাদেরকে আপনারা আসলে কি ধরনের কাগজপত্র দেখাবেন এবং আপনাদের আসলে দাবিটা কি? আমি মালিকের প্রতিনিধি, আমরা এটা দায়িত্ব পালন করি। এটাতে আপনার উনিরা প্রথম দিনে একবার কাগজ দেখানো হয়েছে, আমরা তো সাদিক এগ্রো করে ভাড়া দেওয়া হয়েছে। এখন এটা আমাদের হাল যেটুকু এদের সরকারের প্রয়োজন, যেটুকু উন্নয়নের জন্য এটা নিয়ে যাবে আমাদের যে জিনুইন যে কাগজপত্র উনিরা দেখে যে আমাদের যেটুকু ঠিক থাকবে এটা আমাদের দিলে হবে। এটা কাগজপত্র আজকে দেখার টাইম 10টা, 10:30, 11টার দিকে টাইম দেওয়া হয়েছে সরকারি সার্ভিস সহ। আপনি কি তাহলে মনে করেন যে সিটি কর্পোরেশন যে এর আগে যে অভিযানটি করেছে সেটি আসলে আপনাদের নিজস্ব জমিতে বা নিজস্ব জমির স্থাপনা ভেঙেছে? 2-3 ফিট ডুবছে, এটা মানে কাগজ দেখে সিদ্ধান্ত দিয়ে দিও, তারপরে যদি আমাদের 2-3 ফিট ছাড়া লাগে আমরা ছেড়ে দেবো। আমাদের চাই যে হালটা মানে ঘনক হয়ে যাক। আমাদের জন্য বারবার এবার 2বার হয়েছে না, এখন যদি হয় পুরো পারফেক্ট উনিরা নিয়ে যাক আর আমাদেরকে দিয়ে যাক, বুঝাই দেখ আমরা কাগজের উপরে যদি আমরা না প্রাপ্য থাকি আমাদের ঠিক কাগজের উনিরা দেখার পরে আমাদের সুন্দরভাবে মনে করেন যে আমরা সাইডে আমরা সুন্দর করে কনস্ট্রাকশন করে কাজ শুরু করে দেবো। আজকে কি তাহলে সিটি কর্পোরেশন এই যে জমি এটিও ভাঙতে চায়? না, এটা আগে ভাঙে গেছে, 2 দিন আগে গত শুক্রবারে ভাঙা হয়েছিল। তখন আমরা একটু দূরে ছিলাম মালিক পক্ষ, এখন মনে করেন যে তখন কাগজ নিয়ে আসতে পারেন। এখন কালকে উনিরা কিছু দেখছে আর 2টা কাগজের ছিল, এটা নিয়ে আসছি, আজকে দেখার জন্য বলে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে কি সিটি কর্পোরেশন থেকে উচ্ছেদের আগে নোটিশ দেওয়া হয়েছিল কিনা? এখানকার সাদিক এগ্রো থেকে কিন্তু বলা হয়েছিল যে তাদেরকে কোনো নোটিশ দেয়নি এবং মালিক পক্ষের কারণেই তাদের এই ক্ষতি হয়েছে। আমাদেরকে যে জায়গার প্রতিনিধি উনিরা নোটিশ দেওয়া হয়নি, কিন্তু সাদিক এগ্রোর সাথে দিছি কিনা এরা আমাদেরকে জানায়নি। যেদিন ভাঙতে আসছে এদিন আমরা জানাইছি। তো সাদিক এগ্রোর পক্ষ থেকে বা সাদিক এগ্রো কিন্তু এই জায়গাটিতে ভাড়ায় থাকেন এবং এই জমিটির যে মালিকানা দাবি করছেন তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে এখানে পাঠানো হয়েছে, যিনি আসলে আজকে এখানে তাদের যে কাগজপত্র সেটি এখানে দেখাবেন এবং সেই কাগজপত্রের ভিত্তিতে যদি সিটি কর্পোরেশনের
যে কর্মকর্তারা থাকবেন তারা যতটুকু তাদেরকে অংশ মেপে দিবেন বা যতটুকু তাদের নির্ধারণ করবেন সেই জায়গাটি নিয়েই কিন্তু তাদের অফিস ঘর বা তাদের যে খামারের কার্যক্রম সেটি তারা পরিচালনা করবেন এবং এর বাইরের যে অংশটি সেটি তারা ছেড়ে দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যে মালিক এই জমির যে মালিকানা দাবি করা যে ব্যক্তি তার যে প্রতিনিধি তিনি সেটি আমাদেরকে জানিয়েছেন। এই যে বৃষ্টি বা এই যে ঝড় চলছে সেই ঝড়ের মধ্যেও কিন্তু আসলে এখানকার মানুষগুলো আসলে অনেকটা কষ্ট করেই এখানে থাকছেন। এখানে যারা ছিলেন তাদের যে এই কষ্টের জীবন এই মুহূর্তে আসলে কোথাও যেতে পারছেন না। আমরা যদি এখানকার একজনের সাথে একটু কথা বলি, আপনাকে তো আমরা এর আগেও দেখেছিলাম অনেক কষ্ট করে এই জায়গায় একটি ঘর নিয়ে থাকতেন, তো আসলে কতদিন ধরে এখনো এখানে পড়ে আছেন কেন? আসলে একটাই না হইতে রুম দিব না, কোনো বাড়ি রুম পাই না। তোমার রুম না দিলে আমাকে তো ঢোকার ক্ষমতা নেই। রুম যতদিন না ঢুকতে পারবো ততদিন থাকতে হবে কষ্ট করে। আর নাই স্বামী, রাইতে ঘুমাইছি এই জায়গায়, বৃষ্টি হয়েছে নাইছে আবার বৃষ্টি অনেকদিন। এটা স্বাদ আছে দেখে খারাইছি, স্বাদ না থাকলে কই খারাইছি। খালটা কি সঠিকভাবে কাটা হয়েছে কিনা বা উচ্ছেদটা সঠিকভাবে হচ্ছে কিনা? না, সঠিক তো হয় না। খাল তো এগুলা খাল পারবো না, খাল তো এটা সোজা। একবার খ্রিস্টানের গির্জা আছে, গির্জার লাগে বেরির ওই বিট খালের মুখ। হ্যাঁ, যে না কারণ কিভাবে বুঝুন, শুধু মস্থান থেকে হয়েছে। খালের মাথা হয়েছে অমনে, শেষ হয়েছে এমনি। মস্থানে আমার ঘরে উৎসাহ করছে আর কি। এখানে যারা বসবাসরত তারা কিন্তু সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন, কারণ তারা বলছেন যে সঠিকভাবে উচ্ছেদ অভিযানটি হয়নি। সম্পূর্ণ যে খালের জায়গা সেই জায়গায় এখনও অনেক স্থাপনা রয়ে গিয়েছে, যে স্থাপনাগুলো আসলে সঠিকভাবে এখনও ভাঙা হয়নি। যেই ভবনগুলো সেগুলো যদি সঠিকভাবে না ভাঙে সেক্ষেত্রে খালের যে প্রবাহ সেটি কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হবে না। শুধুমাত্র এই একটি অংশ ভেঙে এই একটি অংশ খনন করলে খালের যে পানির প্রবাহ সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে এবং সেক্ষেত্রে এই যে খাল খনন বা সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো খাল খননের যে প্রচেষ্টা সিটি কর্পোরেশন সেটি কিন্তু জলাবদ্ধতা নিরসনের জন্যই তারা করছেন, কিন্তু সেই জলাবদ্ধতা নিরসনে কিন্তু এই খালটি বা এই উচ্ছেদ কার্যক্রম কোনো কাজে আসবে না বলে তারা আমাদেরকে বলছেন। এবং সেক্ষেত্রে আজকে যে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা এখানে আসবেন উচ্ছেদের জন্য, তারা এখানে আসলে তাদের কার্যক্রম বা তাদের সাথে আমরা কথা বলবো যে এই যে গত দুদিন তারা অভিযান করলেন, প্রথম দিন যে ভবনগুলো উচ্ছেদ করলেন, তারপরে যে ভবনগুলো রয়ে গেছে সেগুলোর প্রতি তাদের আসলে এই মুহূর্তে কার্যক্রম আসলে কি সেটি আমরা তাদের সাথে কথা বলে জানতে পারবো এবং আপনাদেরকে হয়তোবা পরবর্তীতে সেই চিত্রটি বা সেই খবরটি আমরা আপনাদেরকে জানাবো। এর বাইরে আমি যদি এই যে অভিযানের শুরু এবং সেই বিষয়টি একটু বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু বলতে হয় যে এই যে সাদেক অ্যাগ্রো তারা কিন্তু আসলে কোনো এখানে যে পশুগুলো পালন করা হতো সেই পশুগুলো সুনির্দিষ্ট কোনো হাটে নিয়ে বিক্রি করতেন না, যে হাটগুলো বৈধভাবে ইজারা দেয়া। তারা কিন্তু এই খামারে বা খামারের সামনে যে সড়কটি রয়েছে সে সড়কটিতেই তারা নিজস্ব হাট বসিয়ে তারা কিন্তু এখানে উচ্চ মূল্যে সে গরু বা পশুগুলো বিক্রি করতেন এবং তারা এখানে বিভিন্ন উট দুম্বা সহ বিভিন্ন পশু এখানে নিয়ে এসেছিলেন এবং সেগুলো বিক্রি করতেন। এবং যে গরুগুলো এখানে আনা হতো সেগুলোও কিন্তু নিষিদ্ধ জাতের ব্রাহ্মা জাতের গরু এবং সেই গরুগুলো আনতে গিয়েও কিন্তু তারা একবার জালিয়াতির আশ্রয় নিয়েছিল এবং সেটি কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর তাদেরকে প্রতিহত করেছিলেন, কিন্তু তারপরেও কিন্তু সেই গরুরই তারা লালন পালন করতেন, সেই গরুর প্রজনন করতেন, সেই গরুর প্রজনন করে আবার সেই গরুকে উচ্চ বংশ মর্যাদা বলে আসলে কোটি টাকায় সেই গরু বিক্রি করতেন এবং সেটি কিন্তু অনেকটা ওপনে, যেহেতু নিষিদ্ধ একটি জিনিস সেটি কিন্তু গোপনে করার কথা, কিন্তু সেটি কিন্তু আমরা দেখিনি। আমরা দেখেছি যে সেটি ওপেন নেই, তারা প্রকাশ্য এবং হাক ডাক দিয়ে তারা কিন্তু সেটি বিক্রি করতেন। এবং আমরা দেখেছি যে গত যে প্রাণী সম্পদ যে মেলা, সেই প্রাণী সম্পদ মেলায়ও কিন্তু একটি গরু তিনি নিয়ে গিয়েছিলেন যেটি আসলে কোটি টাকার উপরে দাম হাঁকানো হয়েছিল, সেটি থেকেই কিন্তু আসলে আলোচনার জন্ম। এরপরে আসলে কোরবানির ঈদের যে হাট শুরু হয় সেই হাটে কিন্তু এখানে তারা একটি ছাগলকে 15 লাখ টাকায় বিক্রির একটি খবর ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে সেই ছাগলটি কিন্তু এই খামারেই রয়ে যায়। সেটি নিয়ে কিন্তু
আলোচনায় আসে যে সেই ছাগলের ক্রেতাকে, সেই ছাগলের যে ক্রেতা ইফাতের বাবার অঢেল সম্পত্তি, সবশেষ কিন্তু মতিউর রহমানের পরিবার সবকিছুই কিন্তু আসলে আলোচনায় আসে, সমালোচনায় আসে এবং দুদকের তদন্ত শুরু হয় এবং সেটি কিন্তু এখনো চলছে। এর মধ্যেই কিন্তু আরেকটি খবর আসে যে এই সাদেক এগ্রো তারা আরেকটি গরুকে তারা কোটি টাকায় বিক্রি করেছেন এবং সেটি কিন্তু প্রথমে তারা জানাননি যে আসলে সেই কোটি টাকার গরুটি আসলে কে কিনেছেন। এবং পরবর্তীতে কিন্তু আমাদের দেশ টেলিভিশনের হাতে কিন্তু একটি ভিডিও ফুটেজ আছে, আমরা কিন্তু সেখানে দেখেছিলাম যে ইসলাম গ্রুপের যে ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু এই সাদেক এগ্রো থেকেই কোটি টাকার গরুটি কিনেছিলেন এবং তিনি কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র আতিকুল ইসলাম তার কিন্তু ভাতিজা। এবং তারপরও এই খবরটি আলোচনায় আসার সাথে সাথেই আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন কিন্তু এখানে উচ্ছেদ অভিযানে নামেন এবং এই যে স্থাপনাগুলো সেটি কিন্তু তারা ভেঙে ফেলা শুরু করেন। তো আজকে উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন, আমরা দেখব যে আসলে আজকে তাদের কার্যক্রমগুলো কি হয়। এখন পর্যন্ত যেহেতু কেউ আসেনি, বলা চলে যে পরবর্তীতে জানানো যাবে। তো এই ছিল আমার কাছে উচ্ছেদ অভিযানের সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। সাদেক এগ্রো দখলকৃত রামচন্দ্রপুর খাল খননে আজ ফের অভিযান পরিচালনা করবে ডিএনসিসি এবং এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী এম এ আজিম। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রায় ৮ মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এই কর্মসূচি নিয়েছে। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। একই সময় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। গ্যাস সংকট এবং মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খাল দখলের কারণে ময়লা জমে বন্ধ পানি প্রবাহ, বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। খাল উদ্ধারে উত্তর সিটির সীমানা নির্ধারণ করা ছাড়া কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। ভানুবিবি থাকেন রাজধানীর উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের আনন্দনগর এলাকায়। সকাল ৭টার আগে গ্যাস চলে যায় আর সারাদিনও আসে না। ৪ জনের পরিবারে রান্না করতে হিমশিম খেতে হয়। গ্যাস মনে করেন ৪টা-৫টা বাজে আসে, আসলে আবার মাগরিবের আগে আবার চলে যায়। আবার রাত্রে মনে করেন যে ২টা-২.৫টা বাজে আবার গ্যাস আসে, তখন তো আমাদের লাগে না। আনন্দনগর এলাকা দিয়ে বয়ে যাওয়া কল্যাণপুর খালে ময়লা আবর্জনা আর দখলের কারণে বন্ধ পানি প্রবাহ, ফলে বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ময়লা পানি পারে দায়িত্ব হয়, গাওটাও হয়, শরীরে গাও পেঁচড়ে একজনের চুলকানি মুলকানি হয়ে গাওটা হয়ে বইরা যায়, ওষুধও ধরে না। পানি উঠলে মনে করেন বাচ্চা বলা পানি নিয়ে সব খাটের উপরে বইতে হয়। আবার এখন আবার যে একটা সাপ বাইরেছে ওইটা আসলে তো আরো বেশি অসুবিধা পড়ে যাবে। খালের পানি প্রবাহ কেন বন্ধ, এমন প্রশ্নের উত্তর খুঁজতে স্থানীয়রা দেশ টিভির টিমকে নিয়ে যায় খালের শেষ মাথায়। সেখানে দেখা যায় দেয়াল দিয়ে খালে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে খালেক সিটি। এটা এসে খালেকের যে জমিটা উনি এখানটা পাইপ বসাই দিছে ওনার জায়গায় বসাই দিয়ে এখানে মুখটা রেখে দিছে। এখন মনে করেন আমাদের এখানে তো সিটি কর্পোরেশন যে কাজ করে পাইপ বসাইবো বা কালভার্ট করবো যাই করব, আমাদের এখানে কাজটা করা হয় নাই। বর্ষার সিজনে পানি আইতো, আবার সিজনে পানি যাইতো গিয়া ধান হইতো, এই খেতে এর মধ্যে ধান হইতো, ধান লাগাইতো। এলাকাবাসীর অভিযোগ, খালের সীমানা চিহ্নিত করলেও দখলমুক্ত করতে কোনো পদক্ষেপ নেয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরের দাবি, খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। সব বিষয়ে আমরা দফায় দফায় মিটিং করতেছি, এই সমস্ত বিষয়ে আমরা কাজ করতেছি, যেটা এলাকাবাসী জানে যে বিষয়ে আমরা খুব সতর্ক এবং অলরেডি আমাদের কাজ চলতেছে। দ্রুত খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন সহ নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে আজ মাঠে নামছে এবারের আসরের 2 অপরাজিত দল ভারত ও সাউথ আফ্রিকা।
বারবার সেমিফাইনাল থেকে ফিরে যাওয়ার ব্যর্থতা পেছনে ফেলে ফাইনালে টিকিট পেয়েছে প্রোটিয়ারা, আর ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত। শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত ৮টায় জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা। আল মাহমুদ ফাহিমের ম্যাচ প্রিভিউ। মাসব্যাপী টি-20 মহারণের সমাপ্তি ঘটতে যাচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা মেগা ফাইনাল দিয়ে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে টি-20-র দুই প্যাকেজ দল ভারত ও সাউথ আফ্রিকা। গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত অপরাজিত রোহিত শর্মা, এইডেন মার্কারামরা। সাউথ আফ্রিকা যে নামের পিছনে বহু বছর ধরে লেগে আছে চোকার তকমা। ওয়ানডে বিশ্বকাপে 5 বার এবং টি-20-তে 2 বার সেমিফাইনাল খেলেছে প্রোটিয়ারা। আইসিসির মেগা ইভেন্টে বহুবার সেমিফাইনাল খেললেও স্বপ্নের ফাইনালে ওঠেনি কখনো। দীর্ঘ অপেক্ষা আর বহু ব্যর্থতার দুঃসহ স্মৃতি পিছনে ফেলে এবারের বিশ্বকাপে ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম, ডিকক, মিলার, রাবাদাদের সামনে সুযোগ এসেছে বিশ্বমঞ্চে রূপকথা লিখার। তাই ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত প্রোটিয়ারা। তবে বড় আসরে ভারতের গল্পটা একেবারে আলাদা। বিশ্বমঞ্চে মেন ইন ব্লুদের দাপট সবার জানা। টি-20-র প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারাই। তবে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মেগা ইভেন্টে বারবার ব্যর্থ হচ্ছিল ভারত। 10 বছরের ব্যর্থতা পিছনে ফেলে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। তাদের সামনে সুযোগ নতুন ইতিহাস লিখার। টি-20 বিশ্বকাপে 2014 সালের ফাইনাল এবং 2016 ও 22 সালের সেমিফাইনালের হারের হতাশা কাটিয়ে ভারতকে আরও একটি শিরোপা উপহার দিতে চায় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। বিশ্বকাপে অপরাজিত দুই দলের মধ্যে শিরোপার লড়াই। ভারত নাকি সাউথ আফ্রিকা, কে হবে চ্যাম্পিয়ন তা জানার পাশাপাশি রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 10 বছরের প্রতীক্ষার অবসান, আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচ থেকে মাত্র 1 ম্যাচ দূরত্বে রোহিত শর্মারা। রঙিন পোশাকে আইসিসির ইভেন্টে টানা দ্বিতীয়বার ফাইনালে ভারত। এবারে বিশ্বকাপে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই ফাইনালে উঠেছে ভারত। আল মাহমুদ ফাহিমের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপের শুরু থেকেই ভারতকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল, না ধরার উপায়ও নেই। টি-20-র সব স্পেশাল ব্যাটার ও বোলারে ঠাসা ভারত এবারের বিশ্বকাপে আধিপত্য বিস্তার করেই ফাইনালে উঠেছে ম্যান ইন ব্লু। গ্রুপ পর্ব থেকে সুপার 8, সেখান থেকে সেমিফাইনালে পা রেখেছে ভারত। আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে আসর শুরু করা ভারত পাকিস্তানকে হারায় 6 রানে। এই একটি ম্যাচই টানটান উত্তেজনায় ঠাসা ছিল। যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারিয়ে একতরফা ডমিনেট করেছিল রোহিতরা। গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে শেষ ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর শুরু হয় সুপার 8-এর লড়াই, যেখানে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া কাউকে পাত্তাই দেয়নি ভারত। 3 ম্যাচের সবকটিতে জিতে নিশ্চিত করে সেমিফাইনাল। গত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যেই ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত, বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ আসে রোহিত শর্মাদের, তাও সেই বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে। সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচ জেতা তো দূরে থাক, লড়াই জমাতে পারেনি ইংলিশরা। অসহায় আত্মসমর্পণে বিদায় নেয় আসর থেকে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতের সামনে সুযোগ 2013 সালের পর আইসিসির কোনো মেগা ইভেন্টে শিরোপা জেতার। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা। তবে যাত্রাটা মোটেও সহজ ছিল না। প্রোটিয়াদের পাড়ি দিতে হয়েছে অনেক বাধা। কে জানতো বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20 সিরিজ হারা মার্করামের দল খেলবে ফাইনালের মঞ্চে। তৌসিফুল হাসানের রিপোর্টে সাউথ আফ্রিকার রোড টু ফাইনাল। মে মাসেই সাউথ আফ্রিকা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাড়ি জমায় ক্যারিবিয়ানে। সবগুলো ম্যাচেই হারে প্রোটিয়ারা। অধিনায়ক মার্করাম আইপিএলে ব্যস্ত থাকায় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে পড়া ভ্যান্ডার ডুসেন। সিরিজ হারের পর ভেঙে না পড়ে দলকে আরও সাহসী হওয়ার উপদেশ দিয়েছিলেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্বের সাউথ আফ্রিকার শুরুটা ছিল দারুণ। শ্রীলঙ্কাকে মাত্র 77 রানে অল আউট করে 6 উইকেটে জয় তুলে নেয় মার্করামের দল। নেদারল্যান্ডসকে হারায় 4 উইকেটে। শেষ 2 ম্যাচে বাংলাদেশ আর নেপালের বিপক্ষে ব্যবধানটা একদম কম হলেও তা নিয়ে মার্করামের মাথা ব্যথা নেই।
সুপার 8-এও খুব একটা দাপট নিয়ে ম্যাচ জেতেনি প্রোটিয়ারা। তবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড সহ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। সেমিতে আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দেয় সাউথ আফ্রিকা। ইয়ানসেন, নকিয়া, শামসি ও রাবাদার বোলিং তোপে মাত্র 56 রানেই গুটিয়ে যায় আফগানরা, তুলে নেয় 9 উইকেটের বিশাল জয়। ফাইনালের প্রতিপক্ষ টুর্নামেন্ট ফেভারিট ভারত। তবে বড় বড় দলকে হারিয়ে ফাইনালে আসা মার্করামের দল এবার প্রস্তুত চোকার স্ট্যাগটি শরীর থেকে ঝেড়ে ফেলতে। দলের সব খেলোয়াড়রাও আছেন দারুণ ছন্দে। এত দূর এসে কোনোভাবেই হাল ছাড়তে চাইবে না প্রোটিয়ারা। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। নিত্যপণ্যের চড়া মূল্যে উঠছে বাজার। 200-র উপরে কাঁচা মরিচ। বস্তায় মূল্য লেখা বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই চাল বাজারে। টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শুক্রবার সকাল 9টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকা পৌঁছান তারা। দেশে ফিরে বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে হতাশার কথা জানান তাসকিন। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। টি-20 বিশ্বকাপে প্রথমবার এক আসরে 3 জয় আর বিশ্বকাপ ইতিহাসে সেরা সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কিন্তু তারপরও হতাশাকে সঙ্গী করে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরা টিম টাইগার্সের। শুক্রবার সকালে দেশে ফেরে পুরো দল। বিক্ষিপ্তভাবে ক্রিকেটাররা যে যার মতো করে ব্যক্তিগত গাড়িতে করে বিমানবন্দর ছাড়েন। দলের সঙ্গে ফেরেননি বিদেশি কোচিং স্টাফরা, সবাই ছুটিতে ফিরে গেছেন নিজ দেশে। এছাড়া সাকিব আল হাসান, লিটন দাস ও সৌম্য সরকার ফেরেননি। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেসার ও বিশ্বকাপে সহ অধিনায়কের দায়িত্ব পালন করা তাসকিন আহমেদ। তিনি জানান দলের পারফরমেন্সে সবার মতো তিনিও হতাশ। আসলে দেখেন যে সত্যি কথা বলতে ভালোর তো কখনোই শেষ নাই, তাই না? ভালো হোক আর খারাপ হোক, ধরেন আমরা মানে হ্যাঁ আরও অনেক ভালো হইতে পারতো। স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জিতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন মানে আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। আসলে সবার মতো আমরাও একটু হতাশ, এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়নি। বিশ্বকাপ জুড়ে দুই অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান ছিলেন অফ ফর্মে। বিশ্বকাপের মতো বড় আসরে তাদের ফর্মহীনতা দলকে বেশ ভুগিয়েছে। তাসকিন জানিয়েছেন মাঠে এর প্রভাব পড়েছে বেশ ভালোভাবেই। দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই একসাথে ছিলাম। এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ আসলেও সেটি মিস করেছেন নাজমুল হোসেন শান্তর দল। তাসকিন জানান নেতিবাচক বিষয় বেশি থাকলেও ইতিবাচক ছিল অনেক কিছুই। পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে। সুপার 8-এ উঠছি সর্বপ্রথম, এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। দেশে ফিরে 2 সপ্তাহে ছুটিতে থাকবেন ক্রিকেটাররা, এরপর যোগ দিবেন চলমান বাংলা টাইগার্স ক্যাম্পে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী সহ 8 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, ফলে উত্তাল হয়ে উঠেছে সাগর। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এদিকে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকেই ঝড়ে বৃষ্টি। দেখছেন সংবাদ সকাল। চড়া মাছ মাংসের বাজার, হিমশিম খাচ্ছে ক্রেতা ও ভোক্তারা।
এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কেমন দেখছেন বাজার পরিস্থিতি, দরদাম কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে বাজারে দরদাম যে বাজারে সবজি জাতীয় যেসব পণ্য মাছ মাংস থেকে শুরু করে সবগুলো দাম ঊর্ধ্বগতি আসলে, এতে করে সাধারণ যারা ক্রেতা রয়েছে এদের সাথে অনেক সময় বিক্রেতাদের সাথে যে কথা কাটাকাটি অনেক সময় বাঘ বিতরণ জড়ায়, কারণ সবজি জাতীয় যতগুলো পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তি দিকে। এখানে পেঁপে বিক্রি হচ্ছে 100 টাকা, আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, টমেটো 120 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 70 টাকা, বেগুন 100 টাকা, করলা 110 টাকা, পটল 70 থেকে 80 টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা করে। আসলে বলা যায় এইখানে 70 থেকে 80 টাকার নিচে কোন ধরনের সবজি নেই। বেশিরভাগ সবজি 70 থেকে 80 টাকার উপরে, 100 টাকার উপরে সবজি এখানে বিক্রি হচ্ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে, যারা ভোক্তা সাধারণ রয়েছে তাদের আসলে নাবিশ্বাস তৈরি হয়েছে, কারণ এভাবে যদি নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে সবজি জাতীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি থাকে তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন বাইরে চলে যাচ্ছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন কৃত্রিম সংকট, তারা বলছেন যে সরবরাহ ঘাটতি সংকট তৈরি হওয়ার কারণে মূলত এসব নিত্য পণ্যের দাম বাড়ছে। আর বৃষ্টি, তারা অজুহাত দিচ্ছেন বারবার বৃষ্টির কারণে সরবরাহ কম, সেই কারণেই মূলত এইসব সবজি জাতীয় পণ্যের দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে মাছ মাংস বিক্রি হচ্ছে। এখানে দেশি যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এখানে রুই প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 420 থেকে 480 টাকা পর্যন্ত, কাতলা মাছ বিক্রি হচ্ছে 750 থেকে 780 পর্যন্ত এবং সাগরে যেসব মাছ রয়েছে সামুদ্রিক মাছ, লেকটা মাছ এখানে বিক্রি হচ্ছে আপনার 400 টাকা করে। পাশাপাশি অন্যান্য যেসব সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো প্রতি কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এখানকার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন সামুদ্রিক মাছের যে সরবরাহ কম, সেই কারণে মূলত এসব মাছের দাম বাড়তি। কিন্তু আমরা যেটি এসে জেনেছি কিছু কিছু ব্যবসায়ী এইসব সামুদ্রিক মাছগুলি কৃত্রিম সংকট তৈরি করে আসলে বরফের মাধ্যমে কোলেস্ট্রল করার কারণে মূলত এসব মাছের দাম বাড়ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের আসলে প্রতিনিয়তই বাজারে আসলে হিমশিম খেতে হয়। এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 800 টাকা করে, 800 থেকে 1000 টাকা করে এবং অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলোর দাম বাড়তি। এই বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আপনার 1900 থেকে 2000 টাকা পর্যন্ত এবং আরো যেসব মাছ মাংস সবগুলোর দাম ঊর্ধ্বগতি। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের যে নাবিশ্বাস সেটি বাড়ছে। তারা বলছেন এভাবে যদি নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে মাছ মাংস সবজি পণ্যের দাম ঊর্ধ্বগতি থাকে তাহলে এগুলো নিয়ন্ত্রণ করা খুব জরুরি। তাই সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন ভোক্তা অধিকার সহ অন্যান্য যেসব সংস্থা রয়েছে বাজার দোকানি করেন তারা যেন কঠোর মনিটরিং করেন। এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী AKM নাজিম। সংবাদ সকালে আরো থাকছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বুথ ফেরত জরিপে এগিয়ে মাসুদ পেজিশকিয়ান, নির্বাচন করাতে পারে রান অফে। রাজবাড়ীতে মাছ চাষের অজুহাতে ফসলি জমি থেকে মাটি খনন করে বিক্রি করছে প্রভাবশালী গ্রুপ। অপকৌশল ও ভয় দেখিয়ে কৃষকের জমি দখল করছে তারা। স্থানীয় প্রশাসন বলছে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী শফিকুল ইসলাম শামীমের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। এটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন মাতব্বর পাড়ায় অবৈধ মাটি খননের চিত্র। মাছ চাষের অজুহাতে ড্রেজার দিয়ে মাটি খনন করে বিক্রি করছে কিছু প্রভাবশালী গ্রুপ। দিনের আলোতে শত শত ট্রাকে করে মাটি বিক্রি চললেও দেখেও না দেখার ভান করছেন স্থানীয় প্রশাসন। এতে প্রতিদিন কৃষক হারাচ্ছেন 3 ফসলি জমি। আতঙ্কে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ার সাধারণ মানুষেরা। 1 বিঘা এমন কাজ করে কেনে বুঝছেন, এবার তো জমি দেয় না, এবারে ঢোকে 1 বিঘা তো 8 বিঘা নিল, নিয়ে ওখান থেকে ট্রাক বিঘে দেয়, বিঘে দিয়ে ডিজেল লাগা মাটি কাটা শুরু করে দেয়। জনগণের জমি বেড দাল নিয়ে আর একজনের জমি নিয়ে এই মাটি কাটতেছে, কিন্তু কৃষকের জমি নষ্ট হওয়া চলছে। জমি পুষ্করি কাটিয়ে মাছ চাষ করতেছে, মাছ মারতেছে, বেচতেছে, কিনতেছে, টাকা হইতেছে। পাবলিকের কিছু নাই, পাবলিক তো না খামো ফসল না হলে পারে। দেরিতে হলেও আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার।
আমাদের এখানে কৃষি কর্মকর্তা রয়েছেন, মৎস্য কর্মকর্তা রয়েছেন, আমাদের এখানে সরকারি কমিশনার ভূমি রয়েছেন। আমরা দরকার হলে যৌথ একটা তদন্ত দিয়ে এই বিষয়টি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে স্থানীয় ডিসি ও এসপির সাথে এ ব্যাপারে কথা বলার আশ্বাস দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। স্থানীয় নেতা বা এমপি, জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী তাদের সাথে কথা বলবো, প্রয়োজনে ডিসি এসপির সঙ্গে কথা বলবো। বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন জমির মালিকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ইরানের আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। স্থানীয় সময় শনিবার দুপুরে আসতে পারে ভোটের ফল। বুথ ফেরত জরিপ বলছে নির্বাচনে 40% বেশি ভোট পড়েছে। প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিং এর তথ্য অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ 42% ভোট পেতে পারেন। এতে ভোট গড়াতে পারে রান অফে। বিস্তারিত আফরিন মোয়ের রিপোর্টে। 3 দফা সময়সীমা বাড়ানোর পর মধ্যরাতে শেষ হয় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। বুথ ফেরত জরিপ বলছে নির্বাচনে 40% বেশি ভোট পড়েছে। এ হার 1979 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর সর্বনিম্ন। প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিং এর তথ্য অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের সর্বোচ্চ 42% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর তার কট্টর প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পেতে পারেন 38.8% ভোট। প্রথম ধাপে কেউ 50%-এর ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে। রান অফের ভোট হতে পারে 5 জুলাই। সর্বোচ্চ ভোট পাওয়া 2 প্রার্থী অংশ নেবেন রান অফের ভোটে, যাতে জয়ের সম্ভাবনা আছে মাসুদের। ইরানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মাসুদি একমাত্র সংস্কারবাদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এবং মোহাম্মদ বাকের কালিবাফও ইসলামী রক্ষণশীল নেতা। বিশ্লেষকরা বলছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবেন। 2021 সালে নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি। 20 এপ্রিল হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করল ইরান। অবশ্য ফল ঘোষণার আগে দেশ জুড়ে বাড়ছে সহিংসতা। স্থানীয় সময় শুক্রবার রাতে বেলুচিস্তান প্রদেশের ব্যালট বক্স বহনকারী গাড়িতে হামলা চালায় বন্দুকধারীরা। এতে প্রাণ হারান অন্তত 2 জন, আহত আরও 5 জন। অবশ্যই হামলার দায় স্বীকার করেনি কেউই। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আজ থেকে মাঠে গড়াচ্ছে ইউরো ফুটবলের রাউন্ড অফ 16 লড়াই। রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি এবং ডেনমার্ক। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে রাত 10টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। গ্রুপ পর্বে বেশ ঘাম ঝরিয়ে শেষ 16 উঠেছে ইতালি। 3 ম্যাচে 1টি করে জয়, ড্র ও হারে 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপের রানার্স আপ হয় আর্জেন্টিনা। অন্যদিকে এ গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 16 নিশ্চিত করে সুইজারল্যান্ড। রাত 1টায় ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক জার্মানি। আসরে জার্মানরা আছে দারুণ ছন্দে। এই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 এসেছে তারা। তুলনামূলক দুর্বল ডেনিশদের হারিয়ে শেষ 8 নিশ্চিত করতে মরিয়া থাকবে জার্মানরা। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মতিউর ফয়সাল কাণ্ডে আলোচনায় রাজস্ব বোর্ড, লাকির মন্তব্যে তীব্র সমালোচনা। শাস্তি না হলে দুর্নীতি বাড়বেই বলছে টিআইবি। উচ্ছেদের পর মোহাম্মদপুরে ফের খাল দখলের চেষ্টা সাদিক এগ্রো ইউল্যাবের। আজও ওই এলাকায় অভিযান চালাবে ডিএনসিসি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে বিএনপির সমাবেশ। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। গ্যাস সংকট ও মশার উপদ্রবে অতিষ্ঠ উত্তরের 9 নম্বর ওয়ার্ডবাসী। দখল করা খালে ময়লা জমে বন্ধ পানি প্রবাহ, সামান্য বৃষ্টিতে বড় জলাবদ্ধতা। এবং টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা। ব্যর্থ মিশন শেষে দেশের টাইগাররা।
এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।